যেটা বলছিলাম শুরু ছিল, আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে x -3 হচ্ছে সমীকরণটার বীজ। হলো, এখন আমরা আলোচনা করব হচ্ছে সমীকরণটার চলরাশি সংখ্যা আর সমীকরণটার ঘাত নিয়ে। সমীকরণটার চলরাশি সংখ্যা মানে এখানে অজ্ঞাত রাশি কয়টা দেখতে পাচ্ছিস? একটাই। কি মানে অজ্ঞাত রাশি মানে সরল ভাষায় x y z এর মধ্যে কি দেখতে পাচ্ছিস? x মানে একটাই চলরাশি আছে, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? এখানে যদি x এর সাথে মানে log x ও থাকতো, x যোগ log x, তাও চলরাশি একটাই থাকতো। চলরাশি কিন্তু একটাই থাকতো। চলরাশি মানে x y z u v w t এগুলোর মধ্যে কারা কারা উপস্থিত আছে। তো এই ক্ষেত্রে চলরাশি একটাই আছে। কথাটা বুঝতে পারছিস আমরা? এখন বলো তাহলে চলরাশি বুঝতে পারলাম, চলরাশি সংখ্যা বুঝতে পারলাম এবং বীজ বুঝতে পারলাম। এই দুটো জিনিস বোঝা গেল। আমার হচ্ছে ঘাত। ঘাত কি জিনিস? এখানে x এর এই যে সমীকরণটা লিখেছি এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত? দেখ x এর কোনো এখানে কোনো পাওয়ারের উল্লেখ মানে এখানে পাওয়ারের কোনো কিছু দেখতে পাচ্ছি না, মানে পাওয়ারে 1 আছে। আর তার উপরে মানে x স্কয়ার x কিউব এরা কি উপস্থিত আছে? নেই। তার মানে এর ঘাত হচ্ছে 1। তাহলে আমি বলবো এটা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। না আমাদের সিলেবাসে আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কথাটা মানে দাঁড়ালো যে এখানে x স্কয়ার কে থাকতে হবে। কথাটা বুঝতে পারছি? তাহলে আমি যদি এই সমীকরণটা লিখি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 কথায় কথা ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। আর সমীকরণ মানে ইকুয়াল টু কিছু একটা হওয়া খুব দরকার। সমীকরণ মানে যে আকৃতিটা দেখতে পাচ্ছি আকৃতিটার মধ্যে সমান সমান থাকতেই হবে, ঠিক আছে? তবে ওটাকে সমীকরণ বলা হবে। তো এই যে সমীকরণটা এর ঘাত কত হলো? 2 বললাম যে বলবো জিরোটা তুমি থাকলা না, এটা কি বলবো বহুপদী সংখ্যা মানে না খালি সংখ্যা? জিরো যদি না থাকে তাহলে এটা দেবে বহুপদী সংখ্যা। তাহলে বহুপদী সংখ্যা মানে সংখ্যামালার মধ্যে পার্থক্যটা কি? সংখ্যামালা মানে কি? সংখ্যামালার একটা ভাগ হচ্ছে বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালাকে তুই সংখ্যামালা বলতে পারিস। কিন্তু বহুপদী সংখ্যামালার বৈশিষ্ট্য কি? সংখ্যামালা আমি তোকে এখন পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। ধরে নে এটা 1 + 2 + 3 + 4 + ঠিক আছে? এটাকে আমি বলবো সংখ্যামালার শ্রেণী। সংখ্যামালার টার্মটা একা আসে, সংখ্যামালার সাথে কিছু না কিছু থাকে। যেমন বহুপদী সংখ্যামালা, সংখ্যামালার শ্রেণী, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা শ্রেণী, সংখ্যামালার শ্রেণী। আবার যদি আমি এটা বলি এইটাও একটা শ্রেণী, কিন্তু এটা সংখ্যামালার শ্রেণী না। এটা বহুপদী সংখ্যামালা, হ্যাঁ বহুপদী সংখ্যামালা বলতে পারিস, বহুপদী সংখ্যামালা বলা যেতে পারে এটাকে, কিন্তু এটা সংখ্যামালার শ্রেণী। কথাটা ক্লিয়ার? কথা বলা জিনিসটা। তো বহুপদী সংখ্যামালা মানে যদি দ্বিঘাত সমীকরণ, কারণ দ্বিঘাত সংখ্যা হবে, যখনই এটা হলো এটাকে বলবো দ্বিঘাত সংখ্যা। যখন এর ঘাতটা জেনে গেলাম তখন এটাকে বলবো দ্বিঘাত সংখ্যামালা। এর ঘাত যদি 3 হতো ত্রিঘাত সংখ্যামালা, 4 হলে চতুর্ঘাত সংখ্যামালা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো সংখ্যামালা এটা। এখন সংখ্যামালা যদি ইকুয়াল টু কিছু একটা হয়ে যায়, তাই এখানে ইকুয়াল টু এখানে দিলাম log x, কথা কথা ইকুয়াল টু দিলাম log x, তাহলে এটা হলো সমীকরণ। কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ না। কেন না তার কারণটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো ইকুয়াল টু যদি 0 দিই দ্বিঘাত সমীকরণ। ইকুয়াল টু যদি আমি সাপোজ লিখলাম 2x, না 2x লিখব, 2x তো আছে এদিকে, 3x + 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু যদি আমি লিখি যে এটা ইকুয়াল টু x² + 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ না। কেন না? কারণ দুটাতে হচ্ছে ঘাতের একই ঘাত আছে, কারণ যেহেতু এই দুটো সেম রাশি কেটে যাবে, তাহলে থাকলো কত? 2x + 1 = 2। এখানে কি x² আর থাকলো? কিন্তু দ্বিঘাত তাহলে আমি কি করে বলবো, তাই না? দ্বিঘাত মানে x² কে থাকতেই হবে। তাহলে এমন কোন সংখ্যামালা লেখা যাবে না যেখান থেকে x² চলে যাবে। হলো? দ্বিতীয়ত log x লেখার জন্য কেন এটা এই দ্বিঘাত সংখ্যামালা হবে না? log x লেখার জন্য কেন এটা দ্বিঘাত সংখ্যামালা হবে না? তার কারণ আছে। যে log x এর ঘাত আমাদের জানা নেই। তুই যদি বলিস স্যার এখানে x এর পাওয়ার 1, কিন্তু x টা আছে log এর ভিতরে। এখানে কিন্তু log x মানে কিন্তু log গুণ x না, log of x, ঠিক আছে? এই একটা জিনিস log of মানে এখানে x এর উপর log জাতীয় একটা জিনিস বসেছে, ঠিক আছে? এখন ওর ঘাত কত এটা আমাদের জানা নেই, ঠিক আছে? তো যেহেতু আমাদের ঘাত জানা নেই, আমি ওভারঅল এই সমীকরণটার ঘাতটা বলতে পারছি না কত, ঠিক আছে? শুধু x² থাকা মানে যে সমীকরণটার দ্বিঘাত হয়ে যাবে তা না। ক্লিয়ার? তাহলে এই যে দ্বিঘাত হলো, কখন সমীকরণটাকে দ্বিঘাত হলো কখন বলবো না এটা বোঝা যাচ্ছে, তাই তো? আচ্ছা যদি আমি বলি যে এটা 2x² + 3x + 2 এটা ইকুয়াল টু 0 বললাম, এটা দ্বিঘাত সমীকরণ কি? হ্যাঁ কি না? এটা দ্বিঘাত সমীকরণ। যদি আমি বলি যে x² - 1 = 0 এটা দ্বিঘাত সমীকরণ কি? না। হবে না? কেন? প্রথম কথা এটা এখানে চলরাশি কয়টা?
এর ঘাত কত? এর ঘাত তুই বলে দিচ্ছিস যে তুই ঘাতই বলছিস তুই, তাই না? দ্বিঘাত হয়ে গেল। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ, এখন যদি আমি বলি যে 2x স্কয়ার মাইনাস 1 এটা ইকুয়ালস টু সাপোজ বললাম x কিউব প্লাস 2, এটা কি দ্বিঘাত সমীকরণ? কেন? মানে x স্কয়ার মাইনাস 1 আছে ভালো কথা, কিন্তু এখানে x কিউব আছে, তাহলে এই সমীকরণটার ঘাত আর 2 থাকবে না, এর ঘাত হয়ে গেল 3। এই সমীকরণকে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব এর এই জাতীয় সমীকরণগুলো নিয়ে। বুঝতে পারছি? তো এই সমীকরণগুলোর একটা সাধারণ আকার আমি বুঝতে পারছি, এই সমীকরণগুলোর ক্ষেত্রে আমি একটা সাধারণ আকার দেখতে পাচ্ছি। কি সমীকরণটার মধ্যে x স্কয়ার থাকতে হবে, সমীকরণটার মধ্যে x ও থাকলেও চলবে না থাকলেও চলবে, x স্কয়ারটা থাকতেই হবে, x থাকলেও চলবে না থাকলেও চলবে, 2 মানে লাস্টে যে ধ্রুবক, এটাকে ধ্রুবক পদ বলে, ধ্রুবক পদ থাকলেও চলবে না থাকলেও চলবে। তুই যদি বলিস যে স্যার শুধু x স্কয়ার ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ দ্বিঘাত সমীকরণ। কারণ এটাকে সমীকরণ, হ্যাঁ আছে, এটা অ্যাকচুয়াল বিশিষ্ট, হ্যাঁ অ্যাকচুয়াল বিশিষ্ট, এটা দ্বিঘাত, হ্যাঁ দ্বিঘাত, সব স্যাটিসফাইড। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট, ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণদের একটা সাধারণ আকারকে আমি নোটিস করতে পারছি। সাধারণ আকারটা কি? সাধারণ আকার, সাধারণ আকারটা হচ্ছে এটার উপর এমসিকিউ আসে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। a মানে হচ্ছে x স্কয়ারের সহগ, সেটা যাতে 0 না হয়। কেন 0 না হয়? কারণ গোটাটা 0, x স্কয়ারটা 0 মানে x স্কয়ার থাকবে না, আর না থাকলে এটা দ্বিঘাত হবে না, এইজন্য এটা ক্লিয়ার। কি শিখলাম? যে এইখানে x এর যে মানগুলো বের হবে সেই মানগুলোকে সমীকরণটার কি বলা হবে? বীজ বলা হবে। তাহলে এইটাও লিখে দিই যে x এর মানগুলিকে সমীকরণটির বীজ বলা হবে, সমীকরণটির বীজ বলা হবে। ঠিক আছে, সমীকরণটির বীজ বলা হবে, অর্থাৎ বীজের ইংরেজি হচ্ছে রুট, ছেলেগুলো এটাও মনে রাখবে, রুটস বলা হবে। ঠিক আছে, সমীকরণটির বীজ বা রুটস বলা হবে। এখন নেক্সট কোশ্চেন একটা খুবই জেনারেল এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দ্বিঘাত সমীকরণের বীজ নিয়ে আমরা বীজগুলো পাবো কি করে, মানে x এর মানগুলো পাবো কি করে। তো x এর মান বের করা মানে হচ্ছে সমীকরণটা সমাধান করা, x এর মান বের করাকে আমরা বলি সমীকরণ সমাধান। ক্লিয়ার? তো x এর যে মান বের হবে সেইটাকে বলা হবে সমীকরণ সমাধান। সেই সমাধান কতভাবে পসিবল? সমাধান আমাদের এখানে দুভাবে পসিবল, দুভাবে আমরা সেই সমীকরণগুলোকে সমাধান করতে পারি। দ্বিঘাত সমীকরণগুলোকে দুটো প্রসিডিউরে সমাধান করা যায়। কি কি? ফার্স্ট প্রসিডিউরটার নাম হচ্ছে মিডল টার্ম টেকনিক। यस, মিডল টার্ম টেকনিক। ঠিক আছে, মিডল টার্ম টেকনিক তো ছোট থেকে করে আসছিস, ক্লাস 8 থেকে ছিল মিডল টার্ম টেকনিক। তো মিডল টার্ম টেকনিক তো জানা আছে। সেকেন্ডলি যেটা তার নাম হচ্ছে শ্রীধর আচার্যের উপপাদ্য। ঠিক আছে, শ্রীধর আচার্যের উপপাদ্যের মাধ্যমেও সমাধান করা যায়। এখন মজার জিনিস হচ্ছে মিডল টার্মের সাহায্যে কিছু সমীকরণ সমাধান করা যায়, কিছু সমীকরণ সমাধান করা যায় না। মিডল টার্ম দিয়ে সব সমীকরণ সমাধান করতে পারবি না, কিছু কয়েকটাকে পারবি। কিন্তু শ্রীধর আচার্যের সাহায্যে যে কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করা যায়, যে কোনো দ্বিঘাত সমীকরণকে আমরা সমাধান করতে পারবো। তো ফার্স্টে আমরা মিডল টার্ম দিয়ে করা শুরু করব, তারপরে আমরা শ্রীধর আচার্য অ্যাপ্লাই করা শিখবো। আমাদের কোশ্চেনে কোথাও উল্লেখ থাকবে না যে সমাধান করো সেটা শ্রীধর আচার্য দিয়ে করো না মিডল টার্ম দিয়ে করো, কোথাও বলবে না। তো তোমার যেটা কমফোর্টেবল ফিল হবে, তুমি যদি মনে করো যে না আমি শ্রীধর আচার্য দিয়ে করতে আমার সুবিধা হয়, তুমি শ্রীধর দিয়ে করো। আর যদি মনে হয় যে না আমি মিডল টার্ম দিয়ে করতে অভ্যস্ত, তুমি মিডল টার্ম দিয়ে করো, যেটা তোমার ভালো লাগে। ঠিক আছে, যেটা তোমার কমফোর্টেবল বেশি ফিল হবে, কারণ পরীক্ষা আজ থেকে 1 বছর পরে হবে। তো এই কয়েকদিনে তুমি যেই জিনিসটা বেশি প্র্যাকটিস করবা সেটা দিয়ে করবে आंसर। ক্লিয়ার? ফার্স্টে আমরা মিডল টার্ম টেকনিকে স্টার্ট করব জিনিসটাকে। ঠিক আছে, তো শুরু করি। ফার্স্টে ধরে নে আমি বললাম যে x স্কয়ার 2x স্কয়ার প্লাস 3x 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা বললাম। ঠিক আছে, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এর বীজ বের করতে হবে। তো আমি কি বললাম, বীজ কি করে বের করব? মিডল টার্মের সাহায্যে। আমরা কি করব, এই যে বাম পক্ষের মিডল টার্ম করব। তো ফার্স্ট কোশ্চেন, এটা মিডল টার্ম যায় কি? হ্যাঁ কি না? যায় তো? কি করব? 2 plus 1, है ना? तो implies that 2x square, এখানে বাও লিখতে পারিস 2 plus 1 into x plus 1, এটা equal to 0, অর্থাৎ 2x square plus এখানে লিখব 2x plus x
প্লাস 1 এটা ইকুয়াল টু 0, অর্থাৎ 2x কমন দিলাম, এখানে কত হলো x প্লাস 1, এখান থেকে কত কমন যায়, এখান থেকে 1 কমন যাবে, পরে দেখবে x প্লাস 1 ইকুয়াল টু 0, ওভারঅল কত কমন যাচ্ছে x plus 1 আর 2x plus 1 x প্লাস 1 আর পরে দেখলো হচ্ছে 2x প্লাস 1, এটা ইকুয়াল টু 0 হলো। এত দূর অবধি আমরা সবাই জানি, দুটো হবে आंसर, দুটো হবে आंसर। এখন দেখ কি হবে যে এখানে লাস্ট লাইনের মানেটা কি, মানেটা আমাকে বুঝতে হবে, প্রত্যেকটা লাইনে নিজস্ব মানে আছে। মানেটা কি লাস্ট লাইনে, যে দুটো রাশি এখানে দেখা যাচ্ছে, প্রথমটা ইনটু দ্বিতীয়টা হয়ে আছে, এটা দুজন কি হয়ে আছে, যোগ গুণ ভাগ বিয়োগ কোনটা হয়ে আছে, গুণ হয়ে আছে, এবং গুণফল ইকুয়াল টু কত, তো দুটো রাশির গুণফল যদি 0 হয়, আমরা ছোট থেকে শিখেছি প্রত্যেকটা রাশির মান ইকুয়াল টু 0, যদি কখনো কোনো দুটো রাশির গুণফল 0 আসে তাহলে প্রত্যেকটা রাশির ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব প্রথম রাশিটা x plus 1 equals to বা x equals to minus 1, তাহলে এখান থেকে x ইকুয়াল টু আমি পাচ্ছি -1, বা এখান থেকে আমি x কত পাচ্ছি -1/2, অতএব x এর দুটো মান হলো। তো দেখ যতবার মিডল টার্ম করব ততবার দুটো রাশির গুণফল আসবে না, এটা তো আমরা মিডল টার্ম কবে থেকে এসে করছি, প্রত্যেকবার দুটো রাশির গুণফল আসবে না, মানে প্রত্যেকবার x এর দুটো করে মান বেরোবে না, তার মানে যতগুলো দ্বিঘাত সমীকরণ আছে কি হয়ে গেল ব্যাপারটা, তাদের দুটা করে বীজ পাওয়া যাবে, তাদের বীজ সংখ্যা হবে দুটো সব সময়, ঠিক আছে। দ্বিঘাত থাকলে তিনটা, দ্বিঘাত থাকে এটাই নিয়ম, যে দ্বিঘাত থাকলে দুটো বীজ, একঘাত হলে একটা বীজ, দ্বিঘাত হলে দুটো বীজ, ত্রিঘাত হলে তিনটা বীজ, চতুর্ঘাত হলে চারটা বীজ, মানে ঘাত যত বীজ তত, ঘাত যত রুট তত, ঘাতকে ইংরেজিতে বলা হয় ডিগ্রি, ডিগ্রি যত রুটের সংখ্যা তত, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে ঘাত এবং বীজের মধ্যে সম্পর্ক, বুঝতে পারছি। এখান থেকে কি নোট ডাউন করতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো দ্বিঘাত সমীকরণের, যে কোনো দ্বিঘাত সমীকরণের, যে কোনো দ্বিঘাত সমীকরণের, যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ থাকে, দুটি বীজ থাকে, দুটি বলতে কেবলমাত্র দুটি, হ্যাঁ মানে দুটা আর কেবলমাত্র দুটা, দুটাই বীজ থাকে, দুটার বেশিও থাকবে না, দুটার কমও থাকবে না, ক্লিয়ার। এখন দেখ 2 নম্বর দিয়ে যদি আলোচনা করি, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ না, মিডলটা করা যাবে, না হবে কি করব, 1 plus 1 1 প্লাস 1, তাহলে দেখ x স্কয়ার প্লাস 1 প্লাস 1 যদি করি তাহলে তো মিডল টার্ম করতে জানিস, একটু পরে তো আসবে এরকম, তার মানে বেসিক্যালি x প্লাস 1 হোল স্কয়ার, তার মানে এখানে আমি বলতে পারি x প্লাস 1 ইকুয়াল টু 0 বা x প্লাস 1 ইকুয়াল টু 0, দুটোই তো আসবে না, দুটো বীজ তো আসবে, এই ক্ষেত্রে কি হচ্ছে x ইকুয়াল টু -1 বা -1, এটা তো আমার তো এইভাবে লেখাটা ফোকাস না, তার মানে আমি কি লিখবো, অতএব x ইকুয়াল টু -1, -1 বা শুধু -1। দেখ এবার কি হলো, এবার বীজ কয়টা আসলো, দুটো, কিন্তু বীজগুলোর সেম মান, মাথায় রাখবি তুই দেখতে পাচ্ছিস এখানে একটাই সংখ্যা, কিন্তু একটা সংখ্যাকে লিখছি দুবার, তার মানে এটা কাউন্ট হলো দুবার। তো দ্বিঘাত সমীকরণের বীজগুলোর মান সেম হতে পারে, কিন্তু আসবে বারবার দুটোই, দুটোর কম আসবে না, কথাটা ক্লিয়ার। x -1 থেকে আমি এটা বলতে পারবো না ওর একটাই বীজ, তা না, x এর সমীকরণের দুটোই বীজ হবে, দ্বিঘাত সমীকরণ যদি হয় তার দুটো বীজই হবে, হ্যাঁ মজাটা ব্যাপার হচ্ছে বীজ দুটো সমান, ঠিক আছে। তাহলে বীজগুলো সমান হতে পারে, বীজগুলো অসমান হতে পারে, ক্লিয়ার। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান, বুঝতে পারলাম। কারণ আমাদের সিলেবাসে শুধু সমাধান নেই, আমাদের সিলেবাসে গঠনও আছে, মানে কোশ্চেন পড়ে তোমাকে দ্বিঘাত সমীকরণ গঠনও করতে হতে পারে। উদাহরণ দিয়ে একটা ধরে নে, একটা एग्जांपल দিচ্ছি, এটা বুঝিয়েছি, হ্যাঁ ধরে নে যে একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, একটা বর্গক্ষেত্র, একটা আয়তক্ষেত্র আছে, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 36 বর্গ, ঠিক আছে, বর্গক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 36 না 3600 বর্গক্ষেত্র, 36 বলে বেশি হয়ে যায়, 3600 বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এবং সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 3600 বর্গক্ষেত্র, এবং সেই আয়তক্ষেত্রের পরিসীমা সাপোজ বললো হচ্ছে পরিসীমা আমি বলে দিলাম হচ্ছে 130,
ঠিক আছে, পরিসীমা বললাম 130 না, 260 বললাম, 260 বর্গ একক বললাম। আমাদের কাছে জিজ্ঞেস করলো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, প্রস্থ কত। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, প্রস্থ কত। এমনি আমরা গেস করে অ্যান্সারটা বলতে পারি, অতটা কঠিন অঙ্ক দিলাম না, গেস করে বলা যায়। কিন্তু যদি আমরা টেকনিক খাটিয়ে করি, মানে টেকনিক্যালি যদি অঙ্কটা করি, তাহলে কি হবে যে এখানে দুটো বিষয় আছে, কোশ্চেনে দেওয়া আছে পরিসীমা এবং কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্রফল। আর পরিসীমা সূত্র কি আয়তক্ষেত্রে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ x + y, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে xy, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। হলো, ঠিক বললাম? তাহলে এই ক্ষেত্রে আমি যদি দৈর্ঘ্যকে x আর প্রস্থকে যদি y ধরি, কথা দৈর্ঘ্যকে আমি ধরলাম x আর প্রস্থকে ধরলাম y, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমরা দুটো সমীকরণ তৈরি করতে পারি, তাই না? ক্ষেত্রফল বলা ছিল আর পরিসীমা বলা ছিল, তার মানে ক্ষেত্রফল থেকে একটা সমীকরণ তৈরি হবে, পরিসীমা থেকে আরেকটা সমীকরণ তৈরি হবে। পরিসীমা সূত্র 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই 2 ইনটু x + y কত বলেছি, 260। হলো, আরেকটা ছিল ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বলেছি, 3600। তার মানে xy ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে x গুণ y, সেটা হয়ে যাবে 3600। হলো, আমরা এই দুটো সমীকরণকে সমাধান করে x এবং y এর মানটা বের করব। আমাদের কাছে চাওয়া হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ, তো আমরা এই দুটো সমীকরণ সমাধান করে দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করব। অথবা সাপোজ চাইলো আরেকটু করে মজাদার বানিয়ে দিই, সাপোজ চাইলো কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? তো কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করে তারপরেই কর্ণের দৈর্ঘ্য করতে হবে, কারণ কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ছিল, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, তাই তো? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। হলো, তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করার পরেই সেটা করতে পারবো। ঠিক আছে, এত বোঝা গেছে? তো দেখ, প্রথম কাজ, এখান থেকে আমি x + y = বের করছি 130। আমরা যে চ্যাপ্টারের আন্ডার আছে, এটা আমাদের কোশ্চেন, আমি কোশ্চেন দেখে ইজিলি বুঝতে পারবো এটা এখান চ্যাপ্টার থেকে আসছে কিনা। ঠিক আছে, এটা সহজে বোঝা যাবে। তো এই চ্যাপ্টারের অঙ্ক যদি হয়, তাহলে আমরা কি করব, ওই চ্যাপ্টারের নামই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার মানে চলরাশি কয়টা রাখতে হবে, আমাদের এখানে আছে চলরাশি দুটো, মানে দুটার থেকে একটা বানাতে হবে। কি করে বানাই দেখ, সর্বপ্রথমত এখান থেকে যে কোনো একটার মান বের করো, হয় y বা x। আমি এই y করি, হ্যাঁ, y লিখলাম 130 - x, এরকম করা হলো। এখানে বসিয়ে দাও, এখানে প্রতিস্থাপন করে দেওয়া হবে। তাহলে x * y বলা ছিল 3400, তাহলে x * y এর মানটা বসে দিই 130 - x, তাই না? এটা = 3600, মানটা বসিয়ে দিলাম। এই যে y, x তো x এর জায়গাতেই থাকলো, এই যে y, y এর জায়গায় লেখা হলো এই যে মানটা 130 - x। ক্লিয়ার হয়েছে একদম? বুঝতে পারছিস? এখন গুণ করে দে, সবগুলোকে সেম সেট করলে সমীকরণটা এরকম হবে। আমি সাজিয়ে দিচ্ছি তোদেরকে, তোরা পরে বাইরে চেক করে নিস। এটা = কি সমীকরণ, এটা 140 দ্বিঘাত সমীকরণ। তার মানে এর কয়টা পিস থাকবে, তাহলে x এর দুটো মান আসবে। কথাটা ক্লিয়ার? এখন দুটো মান আনবো কিভাবে, মিডল টার্ম। আমরা এখন মিডল টার্মে শিখছি, মিডল টার্মের সাহায্যে বের করব। এখন তুমি বলো দুটো এমন সংখ্যা যাদের গুণফল 3600 আর যোগফল হচ্ছে 130। দুটো এমন সংখ্যা যাদেরকে গুণ করলে 3600 পাওয়া যায়, 3600 পাওয়া যায়, এবং যোগ করলে 130 পাওয়া যায়। খুব সোজা। দুটো এমন সংখ্যা যাদেরকে গুণ করলে 3600 আসবে, বাট যোগ করলে আসবে 130। টাকে আগে গুণ করলে আসে, ব্যাস এইটা উত্তর। 6 6 আর কোনো সংখ্যা নেই, 6 6 কে তো যোগ করলে 13 আসে না নিশ্চয়ই। 4 9 36, 4 9 এর কথায় যোগ করলে তাহলে 40 আর 90 যোগ করলে 130, তাই না? তাহলে এটা উত্তর হচ্ছে x² - 90 যোগ 40 ইনটু x প্লাস 3600 = 0। তার মানে এটাকে মিডল টার্ম করো আর বলো কত ইনটু কত আসবে, কত ইনটু কত। বীজের মানটা আমি বের করে নিব, তোমরা বলো খালি যে কত ইনটু কত আসবে। মিডল টার্ম করো, মিডল টার্ম করলে x কমন নাও, কমন নিয়ে দেখো যে কত ইনটু কত। একটা আসবে x - 90, ঠিক, আর একটা x
বলি তো আসবে x মাইনাস ঠিক আছে x মাইনাস মাইনাস x মাইনাস ঠিক আছে x মাইনাস 90 ইনটু x মাইনাস 40 আমরা করলি না আমরা এইটা তো উত্তর সবাই যদি করে তুই করবি না কোনো মানে এটা ঠিক আছে নিজেই করতে হবে নিজে হাতে কষবি তাহলে বেটার বুঝবি অঙ্ক জিনিসটাকে পড়তে বলে না সবাই করতে বলে ঠিক আছে এটা মাথায় রাখবে অঙ্ক কোনো পড়া যায় না করা হয় তাহলে x এর কি মান আসলো x এর মান আসবে হয় 90 আসবে বা আসবে হচ্ছে 40 ঠিক আছে কথাটা ক্লিয়ার x এর মান আসবে হয় 90 বা 40 তাহলে x মানে দৈর্ঘ্য 90 হলে প্রস্থ 40 আসবে দৈর্ঘ্য যদি 40 না প্রস্থ 90 আসবে মধ্যে কথা দৈর্ঘ্য আর প্রস্থ আসবে 90 আর 40 তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কর্ণটা বের করে নিতে পারবো √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার এভাবে আমরা দ্বিঘাত সমীকরণ থেকে কোশ্চেন তৈরি করি আর কোশ্চেন মানে কি কোশ্চেন মানে হচ্ছে আমাদেরকে এইটুকুনি ছেড়ে দিতে হবে এটা হচ্ছে সমাধান হয়ে গেল যদি গঠন বলি যে দ্বিঘাত সমীকরণ গঠন করো গঠন মানে আমাদের অ্যানসারটা এইখানে শেষ হবে এই জায়গায় এই যে সমীকরণটা তৈরি হলো এটাই আমাদের উত্তর কিন্তু যদি বলে সমাধান করো গঠন করে সমাধান বা শুধু সমাধান করো তাহলে আমাদের বাকি পার্টটুকুনো করতে হবে মানে x এর মান b যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ অবধি অঙ্কটা চলবে কথাটা ক্লিয়ার বুঝতে পারছি তো পরীক্ষায় এরকমও অঙ্ক আসবে আমি কোনোটা একটা পুরো চ্যাপ্টারটার আউটলুক দিচ্ছি ঠিক আছে গেল তাহলে হয় মিডল টার্ম দিয়ে সমাধান করো বা কোশ্চেন তৈরি করো অথবা কোশ্চেন তৈরি করে সমাধান করো তিনটা আসতে হবে আমরা আজকে কোশ্চেন তৈরি করার উপর কিছু অঙ্ক প্র্যাকটিস করব ঠিক আছে কোশ্চেন তৈরি করো নিয়ে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করব একটা বই দেওয়া হবে মপ্রিয়া তুই একটা কাজ কর না তুই ফার্স্ট বেঞ্চে চলে আয় ঠিক আছে তুই এখানে বস তোরা দুজন একটা বই শেয়ার কর ওরা দুজন একটা বই শেয়ার কর ঠিক আছে আচ্ছা চলে যাও বসে দেখি 1.1 বা তুই একটা কাজ কর তোরা শুধু তুই পেছনে বেঞ্চে চলে যাবে ঠিক আছে তাহলে বেটা তুই পেছনে বেঞ্চে চলে যাবে তাহলে বেশি বেটার হবে দেখাচ্ছে তো তাহলে আমরা করবো হচ্ছে কোষে দেখি 1.1 ঠিক আছে কোষে দেখি 1.1টা করবো তো কোষে দেখি 1.1 এর প্রথমের দিকে জিনিসগুলো খুব সহজ আছে তো ওগুলো অ্যাভয়েড করছি আমরা সরাসরি চলে যাব হচ্ছে 5 এবং 6 এর অঙ্কগুলো ঠিক আছে 5 এবং 6 এর অঙ্কগুলো করব 5 এবং 6 এর সব অঙ্কগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ গঠনের অঙ্ক এখানে কোথাও সমাধান করতে বলা হয়নি ভাষায় একটা কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনটাকে আমাদের পড়তে হবে এবং তার থেকে একটা দ্বিঘাত সমীকরণ মানে এই জাতীয় সমীকরণ তৈরি করতে হবে কথাটা ক্লিয়ার যতক্ষণ এই সমীকরণটা পাচ্ছি ততক্ষণ অবধি অঙ্কটা চলবে ঠিক আছে তারপরে এই পার্টটুকু কিন্তু করতে হবে সমাধান করতে হবে ওকে আমরা কিভাবে করব দেখতে টোটাল কয়টা অঙ্ক আছে 1 2 3 3 আর 8 এ 11টা অঙ্ক তো আমরা কি করব একটা অঙ্ক করব দুটো অঙ্ক গ্যাপ দেব তিন নম্বর অঙ্কটা আবার করব এই প্রসিডিউরে করি তাহলে তাড়াতাড়ি শেষ হবে ঠিক আছে তাহলে ফার্স্টে ধরে নে আমি 5 এর 1 দিয়ে শুরু করছি তারপর দুটো অঙ্ক গ্যাপ তারপর আরেকটা অঙ্ক এভাবে যাবে ঠিক আছে তাহলে 5 এর 1 কি বলেছে 42 কোশ্চেনটা পড়ে নে একবার কোশ্চেন ভালো করে পড়তে হবে পড়েছিস বলেছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় মানে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করা মানে কি ভাগ করা এই ক্ষেত্রে ভাগ হ্যাঁ ঠিক আছে ওটাও না আমি বললাম ভাগ বলতে এই ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে যে 42 কে হ্যাঁ ভাগ বলতে এখানে বোঝানো হচ্ছে 42 কে যেমন ধরে নে আমি যদি বলি যে এখানে আমরা ধরে এখানে আরো দুজন স্টুডেন্ট আছে তো যতজন স্টুডেন্ট হলো 6 জন স্টুডেন্ট হলো তো 6 জন স্টুডেন্টকে এমন দুই ভাগে ভাগ কর 6 জন স্টুডেন্টকে এমন দু ভাগে ভাগ কর যাতে একটা ভাগের মধ্যে যতজন স্টুডেন্ট থাকবে সেটা আরেকটা ভাগের স্টুডেন্ট সংখ্যার বর্গের সমান হবে 2 and 4 ঠিক এটাই বলছিস 2 and 4 ই বলতিস তাই তো 2 and 4 মানে আমি 6 জনকে দু ভাগে ভাগ করলাম একটা ভাগের মধ্যে দুজন স্টুডেন্ট থাকলো একটা ভাগের মধ্যে চারজন স্টুডেন্ট থাকলো তো যে ভাগের মধ্যে চারজন স্টুডেন্ট থাকলো সেটা কি হচ্ছে আলটিমেটলি 4 মানে কি 2 স্কয়ার তো আরেকটা যে ভাগ ছিল দুজন ছিল তার স্কয়ার হয়ে যাচ্ছে স্টুডেন্ট সংখ্যা তো এখানে মানে কি ভাগ বলতে ক্ষেত্রে বোঝানো হচ্ছে যোগ মানে এমন দুটো সংখ্যা যে দুটো সংখ্যার দেখ আলটিমেটলি কি হলো যে দুটো ভাগ হয়েছিল একটার মধ্যে দুজন ছিল আর একটার মধ্যে চার ছিল
দুটাকে যোগ করলে কত আসছিল 6, তাই তো? তাহলে এই ক্ষেত্রে 42 কে দুটো এমন নম্বরে ডিভাইড করতে বলেছে যাতে একটা নাম্বার আর একটা নাম্বারের স্কয়ার হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে কোশ্চেনটা একদম সেম, শুধুমাত্র 6 এর জায়গায় 42 দেওয়া আছে। তো আমরা কি করব, 6 এর ক্ষেত্রে তো গেস করা খুব সহজ, 42 এর ক্ষেত্রে আমাদের একটু ডিফিকাল্টি হচ্ছে। তো আমরা কি করব, একটা পার্টে ধরছি x আছে, x টা মানে x হলো একটা ভাগ এর পরিমাণ, তাহলে আরেকটা ভাগের পরিমাণ কত হবে x স্কয়ার। যদি ছোট ভাগটা x হয়, ছোট ভাগটাকে আমি বলছি x, বড় ভাগটার মধ্যে ভ্যালু কত হবে x স্কয়ার। কেন? কারণ বলেছে একটা ভাগ আরেকটা ভাগের বর্গের সমান, তো যে বর্গ হবে তার মান বেশি হবে না কম হবে? বর্গ করলে অবশ্যই ভ্যালুটা বাড়বে। তাহলে ছোট অংশে যদি x থাকে, বড় অংশে কত হবে x স্কয়ার। কথাটা ক্লিয়ার? এখন বলেছে ভাগ করো, ভাগ করো বলতে এখানে ডিভিশন না, এই ক্ষেত্রে হচ্ছে ওই যে যতটা ভ্যালু সেটাকে দুটো অংশে ডিভাইড করা। এখন দুটো অংশে যদি ডিভাইড করি তার মানেটা কি, দুটোকে যখন জোড়া লাগাবো তখন কি হবে, পুরোটা পাবো। তার মানে 42 কে যখন আমি দুটো অংশে x আর x করে ভাগ করলাম, x আর x স্কয়ারকে যদি একসাথে নিই, একসাথে নেওয়া মানে যোগ করা, যোগ করলে কত পাবো 42 পাবো। তাহলে সমীকরণটা আমাদের এখান থেকে এইভাবে গঠিত হবে যে x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 42। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? চলো লিখি যে এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, 5 এর 1 না, তাহলে 5 এর 1 তোরা নোট ডাউন করিস। ধরি একটি অংশ x বা ছোট অংশটি হলো x, ধরি ছোট অংশটি হলো x, ছোট অংশটি হলো x। অতএব বৃহত্তর অংশটি হলো বা বড় অংশটি হলো x স্কয়ার। শর্ত অনুযায়ী x স্কয়ার প্লাস x এটা ইকুয়াল টু 42, এটাই হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলছে। তো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে a এর কি ইকুয়াল টু 0 আছে না, আমাকে ইকুয়াল টু 0 বুঝতে হবে একদম। x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0, তো এটা হয়ে যাবে আমাদের ফাইনাল আনসার। বুঝা গেছে? একটা করব দুটো গ্যাপ, তারপরে অঙ্ক করা। তাহলে এখন কত নম্বর অঙ্কটা হবে, 6 এর 1। চলো 6 এর 1 করি। কি বলছে পড়িয়ে, যে পারবি আগে শুরু করে দিস, ঠিক আছে? পারলে আগে শুরু করে দিস, কোনো অসুবিধা নেই। এখানে কি বলেছে, আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এই কথার থেকে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। একটা আয়তাকার ক্ষেত্র মানে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রে কি থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। সেই দৈর্ঘ্য আর প্রস্থ কি বলা আছে, যে সেই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একটু আগে বলেছে √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, তাই তো? এবং কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি। তাহলে বড় কি হলো, দৈর্ঘ্য না প্রস্থ? দৈর্ঘ্য বড় হইলো, প্রস্থর থেকে বড়। তো প্রস্থ মানে ছোটটা, ছোটটাকে যদি আমি x ধরি, বড়টা কত হবে, দৈর্ঘ্য কত হবে, x প্লাস 3 হয়ে যাবে। কথাটা বুঝতে পারছিস কি? তুই বুঝতে পারছিস না? তাহলে প্রস্থ হলো x, ছোট ভ্যালুটা আমাকে কোশ্চেন করে বুঝতে হবে ছোটটাকে, যেটা ছোট কারণ ছোট সাপেক্ষে বলা আছে, তো ছোটটা x হলে পরে বড়টা হয়ে যাবে x প্লাস 3, হলো দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। তারপরে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। তো সমীকরণের জন্য কোশ্চেনে কি দেওয়া আছে, কর্ণ √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার কত দেওয়া আছে 50। তো এটাকে ইউজ করে দেব সমীকরণ হিসেবে। কথাটা ক্লিয়ার? চলো শুরু করি। ধরি প্রস্থ x, মিটার না সেন্টিমিটার, মিটার। ধরি প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3 মিটার, তাই তো? শর্ত অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী কর্ণ ইকুয়াল টু কত, 15, তাই তো? তার মানে দুটো ভালো, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার মানে x প্লাস 3, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মানটা বসালাম, সমান না, x প্লাস 3 হোল স্কয়ার যোগ প্রস্থের জায়গায় প্রস্থের মানটা বসালাম x স্কয়ার, এটা ইকুয়াল টু 15। ঠিক আছে, দেখছিস? এটা কি দ্বিঘাত সমীকরণ? কোশ্চেন হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ কি, হ্যাঁ কি না? না তো, কেন না? ভেরি গুড, রুট আছে দ্বিঘাত সমীকরণ, তো রুটকে
দাঁড়াতে হবে। কি করে দাঁড়াবো? এটাকে দিয়ে দাও বড় স্কয়ার, স্কয়ার। উভয় পক্ষে স্কয়ার করে। তাহলে যখনই তুমি নতুন কিছু করবা তখনই চলে আসবে অতএব বা সুতরাং, ঠিক আছে? যখন নতুন কিছু করা, ক্লিয়ার? তো সুতরাং দিয়ে আমরা কি করব? এখানে ইমপ্লাইজ দ্যাট বা আসবে না, কিন্তু এখানে আসবে সুতরাং, ঠিক আছে? যখনই বর্গ করা হবে, ভাগ করছিস উভয় পক্ষকে, সুতরাং, ঠিক আছে? গুণ করছিস কোনো কিছুতে, সুতরাং, ক্লিয়ার? স্কয়ার করছিস বা স্কয়ার রুট করছিস, সুতরাং। সুতরাংটাকে ইউজ করে শিখতে হবে যে কোথায় অতএব ইউজ করে, কোথায় ইমপ্লাইজ ইউজ করে। একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে যে পরীক্ষা যখন হবে না, ধরেন 40-এ পরীক্ষা হোক বা 90-এ হোক, হ্যাঁ, তো এই যে পরীক্ষা চলাকালীন তোর খাতা যখন দেখবে টিচার, বা আমিও নর্মালি এটাই করি, প্রথমে আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে আমি নাম্বার দিয়ে দেবো, তুই অঙ্কটা ঠিক করছিস, আমি কিন্তু চেকই করবো, প্রথমে আমি নিজের মতো করে নাম্বার দিয়ে দেবো। হয়তো নাম্বারটা খাতার মধ্যে দেবো না, বাট আমি সাইডে ক্যালকুলেশন করতে থাকি, এত হচ্ছে এত হচ্ছে, ঠিক আছে? এখন যেই মুহূর্তে তোর নাম্বারটা খুব বেশি হয়ে গেল, ঠিক আছে, যেই মুহূর্তে দেখতে পাচ্ছি আরে এ তো অনেক বেশি পেয়ে গেছে, তো 90, 95, 99 এরকম পেয়ে গেছি, সেই মুহূর্তে না একটু আমি কড়া হয়ে যাবো, সেই মুহূর্তে একটু চেক করা শুরু করবো যে আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু সিরিয়াস হতে হবে, ঠিক আছে? ও লিখেছে ভালো কথা, সব পেরেছে ভালো কথা, কিন্তু তার মধ্যে কি কোনো ভুল আছে কিনা, ঠিক আছে? কারণ ইগনোরেন্স একটা জায়গা অব্দি ইগনোর করা যায়, ঠিক আছে? তারপর থেকে আর ইগনোর করা যায় না, তখন থেকে কম্পিটিশন লেভেলটা খুব হাই হয়ে যায়। কারণ আজকে তুই পেলি হচ্ছে অঙ্কের মধ্যে 100-তে 100, আরেকজনের খাতা 100-তে 100, তো 100-তে 100 পাওয়া মানে কি পারফেক্ট খাতা। তো এই পারফেক্ট খাতার মধ্যে দুজনের খাতাই পারফেক্ট যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি কারোর খাতায় একটু খুঁত থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু টিচারের ফল্ট হয়ে যাচ্ছে। সে কি বুঝে মানে 100-তে 100 বসাবে, ঠিক আছে? তো কারণ দুজন স্টুডেন্ট, একজন একটু আগোছালো ভাবে লিখেছে, সে 100-তে 100 পেয়েছে, আর একজন একদম গুছিয়ে লিখেছে সুন্দর করে প্রত্যেকটা ডিটেলস সহকারে, সে 100-তে 100 পেয়েছে। যদি ওরকম হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে, একটু কড়া হতে হবে, হয়তো সেই ক্ষেত্রে তার ওই আগোছালোর জন্যই একটু নাম্বার থাকবে। তা আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, আজকে কি আমার পরীক্ষাটা ভালো হতে হবে, হ্যাঁ, তো এখন যদি আমার ভালো পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো, অতএব, অতএবের জন্য নাম্বার কিন্তু হাফ। আজকে সাবানা পরীক্ষা দিয়েছে, আমি পরীক্ষা দিয়েছি, সাবানা হচ্ছে 100-তে 100 পেলো, আমি 100-তে 60 মানে 99 পেলাম। কোথায় কিসের জন্য আমার 1 নম্বর কাটা গেলে? এই অতএবের জন্য, ঠিক আছে? কেন? কারণ এই জায়গায় যখনই ওরকম জায়গায় যাবে তার মানে তুমি খুবই ভালো স্টুডেন্ট, কারণ তুমি পারফেক্ট কিনা, তোমার লেখাটা পারফেক্ট কিনা এটা চেক করা হবে। তো আমার যদি লেখা পারফেক্ট নাম্বার না হয়, সেক্ষেত্রে তার পারফেক্টনেস না থাকার জন্য নাম্বার দেওয়া হবে, এই আর কি, আর কিছু না। তো এই ছোট ছোট বিষয়গুলো জানবে, ঠিক আছে? তো এখন অতএব দিয়ে আমরা কি করছি, উভয় পক্ষে বর্গ করছি, তো বর্গ করলে এই রূপটা চলে গেল, এখানে হলো x + 3 হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু কত? 225। এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা কি দ্বিঘাত সমীকরণ? এটাও দ্বিঘাত সমীকরণ না। কেন না? কারণ ax, আমার দ্বিঘাত সমীকরণ বলতে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। ওই আকার যতক্ষণ না আসে অঙ্ক শেষ হবে না। তাহলে এখানে আমি কি করব, প্রথমে ভেঙে দেব, 6x + 9 + x স্কয়ার ইকুয়াল টু 225 লিখব, তারপরে 2x স্কয়ার করে দিলাম, কারণ দুটো x স্কয়ার দেখতে পাচ্ছি, প্লাস 6x করলাম, আর 225 থেকে 9 বিয়োগ করে -216 ইকুয়াল টু 0। এই হয়ে গেল আমাদের। স্যার 2 কমন যাবে, 2 দিয়ে ভাগ করে দিই, এটাও ঠিকই বলছিস, তুই ঠিক বলছিস। x স্কয়ার প্লাস 3x মাইনাস, তাহলে কত হচ্ছে? 2 × 2 108, তাই না? ইকুয়াল টু 0। এটা হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপরে কত নম্বর? 4। তাহলে দুটো অঙ্ক হলো, দুটো অঙ্ক কি বোঝা গেছে? 4, 6 এর 4, 6 এর 4 নম্বর। কি বলেছে দেখি? একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তুই কি লিখছিস? লিখছিস সেটা না লেখা হয়ে গেছে? আমি একটা দেখে বলে ভুল হয়ে গেল, আমি উঠে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, লিখে নে, লিখে নে, ঠিকঠাক করে লিখে নে, তাহলে লিখছি, লিখে নে। আনসার হয়েছে। একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি, 4 নম্বর অঙ্ক হচ্ছে 6 এর 4। একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। এই কথাটা থেকে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে।
336 টাকায় একটা ঘড়ি বিক্রি করা হয়েছে। ঘড়িটার ক্রয় মূল্য বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যত টাকায় উনি ক্রয় করেছেন ঠিক শতকরা তত টাকায় তার লাভ হয়েছে। তাহলে ধরে নিচ্ছি তিনি x টাকায় ঘড়িটা কিনেছেন। এখন ঘড়িটার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা লাভ ক্ষতি জাস্ট করে আসলাম। ঘড়িটার বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ কি করে পাবো? ভুলে যাচ্ছিস কি জিনিসগুলো? ক্লাস 9 ছিল। লাভ ইকুয়ালস টু বিক্রয় মাইনাস ক্রয়। বিক্রয় কত? 336। কোশ্চেনটা ভালো করে পড়ছিস তো? 336 কি? বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আমি কত ধরেছি? তাহলে বিক্রয় মাইনাস ক্রয় কত হয়ে গেল? 336 মাইনাস x। এটা হয়ে গেল লাভ। শতকরা লাভ আমি কি করে পাবো? মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। মোট লাভ হচ্ছে তুই যেটা হিসাব করলি ওটা বাই ক্রয় মূল্য কত ধরেছি? x ইনটু 100 সমান সমীকরণ বানাতে হতো। তো সমান কত? কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে কিছু বলা আছে যেখান থেকে আমরা সমীকরণ বানাতে হবে। সমান কত? বলছে যে x মানে যতটা ক্রয় মূল্য ততটা আছে। ক্রয় মূল্য কত ধরা আছে? x। কোশ্চেনে বলছে তার শতকরা ততটাই লাভ। তো শতকরাটা আমরা বের করলাম সূত্রের সাহায্যে, ওটা সমান সমান আমরা x করে দেব। আমরা শেষ। ঠিক আছে? তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। x টাকা। অতএব লাভ ইকুয়ালস টু 336 মাইনাস x টাকা। অতএব শতকরা লাভ এটা ইকুয়ালস টু 336 মাইনাস x ডিভাইডেড বাই x ইনটু 100। প্রশ্ন অনুযায়ী 336 মাইনাস x বাই x ইনটু 100, এই যে মানটা কত? x এর সমান। ঠিক আছে? ইকুয়াল টু x কেন লিখেছি বুঝতে পারছিস? কোশ্চেনে বলা আছে যে এই লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য। ক্রয় মূল্য লিখলাম x। আর এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করব। কি করে তৈরি করি? দ্বিঘাত সমীকরণ মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c তৈরি করতে। কি করে করি প্রক্রিয়া? গুণ করব। 100 দিয়ে এখানে গুণ করি। 3 3 6 00 মাইনাস 100x ইকুয়াল টু এই x এর সাথে এই x কোনাকুনি গুণ হবে, বজ্র গুণ x স্কয়ার। এখন x স্কয়ার কে আমি রাখলাম এখানে, অতএব দেব। এখানে অতএব দেব কারণ জিনিসটাকে ঘুরিয়ে রাখা হচ্ছে। x স্কয়ার কে রাখলাম, যোগ হয়ে যাবে 100x। কেন যোগ হবে? কারণ এই 100x এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। মাইনাস 336 00 হবে ইকুয়াল টু 0 হবে। এই হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? তারপরে ধরো দুটো অঙ্ক দেয়া, তারপরে অঙ্ক 6 নম্বর না 7। আচ্ছা 7 কোশ্চেনটা পড় কি বলেছে দেখ। দুই অঙ্ক বিশিষ্ট। টিচাররা এই অঙ্কগুলো খুব ভালোবাসে। ঠিক আছে? স্টুডেন্টদেরকে দুই অঙ্কের সংখ্যাগুলো দেখো, যে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা কিছু না কিছু একটা হয়েছে, ওই কিছু না কিছু একটা থেকে দ্বিঘাত সমীকরণটা বের করো। কি বলতে দেয়? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দ্বিঘাত সমীকরণ। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে এখানে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক থাকে। কি বলেছে? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আচ্ছা দেখি তো এই জিনিসটা কার মনে আছে। যদি একক স্থানীয় সংখ্যাটা x হয়, দশক স্থানীয় সংখ্যাটা যদি y হয়, স্থানীয় জিনিস তো বুঝতে পারি। যেমন ধরেন একক স্থানীয় সংখ্যা 2, দশক স্থানীয়টা 1, সংখ্যাটা কত? 21। এককটা 2, দশকটা 1। এককটা 2, দশকটা 1, তাহলে 12। তাহলে 12। ঠিক আছে? একক স্থানীয় মানে এককের ঘরে হচ্ছে 2, প্রথমে একক তারপরে দশক। কিন্তু যখন আমরা পড়বো সংখ্যাটাকে তখন উল্টা দিক থেকে পড়বো, যে ফার্স্টে দশক পড়বো তারপরে একক পড়বো। তাহলে এককের ঘরে 2 আর দশকের ঘরে 1, তারপরে প্রথমে দশক পড়বো, তাহলে 1 তার পিঠে 2, কত হয়ে গেল? 12, 12। তাহলে 12 হয়ে গেল সংখ্যাটা। দেখ তাহলে পরে এককের স্থানে যদি x হয়, দশকের স্থানে যদি y হয়, সংখ্যাটা কত হবে? এককের স্থানে যদি x হয়, দশকের স্থানে যদি y হয়, সংখ্যাটা কত হবে?
ঠিক বলছে? ঠিক বলছে? 10y প্লাস x কি করে হয় হিসাবটা একটু বুঝাও আমাকে। এর কি হচ্ছে 10 Y ইনটু 10 তারপরে এটা দশকের ঘরে আমি যত বলবো ইনটু 10 করে তারপরে এককটা যোগ হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যেমন আমি বলেছিলাম আগের অঙ্কটাতে দশক হচ্ছে 2, একক দশক হচ্ছে 1, একক হচ্ছে 2। তো উত্তর হতে হলো 12। তো যদি আমাকে এখান থেকে 12 টেকনিক্যালি যদি বের করতে হয় তাহলে কি করে করব? যেটা আমি দশকে বলেছি 1, তার সাথে লাগাবো গুণ কত? 10। তাহলে 1 ইনটু 10 কত হয়ে যায়? 10 যোগ একক স্থানীয় 2, তাহলে 10 যোগ 2 12। এইভাবে সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এককের ঘরে যদি x হয়, দশকের ঘরে যদি y হয়, সংখ্যাটা কত হবে? 10y প্লাস x। ঠিক আছে, বুঝতে পারলাম? এভাবে আমরা সংখ্যাটা বের করলাম, কারণ আমাদের সংখ্যাটাও লাগবে। আর লাগবে এর অঙ্কগুলো। অঙ্কগুলো হচ্ছে x আর y। ঠিক আছে, কোশ্চেনে কি বলছে যে এককের অঙ্কটি দশকের অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে কারটা কে ছোট, দশক না একক? একক ছোট। আমি পড়িনি, আমি নিজেই ভুলিয়ে দিলাম। একক শ্রেণীর অঙ্কটি দশক শ্রেণীর অঙ্ক অপেক্ষা 6 বেশি। এককের সংখ্যাটা অঙ্কটা দশকের অঙ্ক থেকে 6 বেশি। তাহলে কে বড়? একক বড়, দশক ছোট। তাহলে যে ছোট তাকে আমি ধরে নিলাম x, বড়টা তাহলে কত হবে? x প্লাস 6, কারণ 6 বেশি বলছে, x প্লাস 6 হয়ে গেল। চল ছোট করি, ধরি তাহলে দশকটা ছোট, তাই তো? তাহলে দশক স্থানীয় অঙ্কটি হলো, তাহলে দশক স্থানীয় অঙ্কটি হলো x। অতএব একক স্থানীয় অঙ্কটি হবে x প্লাস 6। অতএব সংখ্যাটি হলো, আমাদের সংখ্যাটা বানাতে হবে, সংখ্যাটি হলো 11x plus 6 হ্যাঁ 11x plus 6 তাহলে সংখ্যাটা আমি কি করে পাবো? নিয়মটা কি বললাম? দশকের অঙ্কের সাথে কি হবে? 10 গুণ হবে। তাহলে 10 ইনটু দশকের অঙ্কটা আমি বলেছি x, তাহলে 10x প্লাস এককের অঙ্কটা। ঠিক আছে, সবার টেকনিকটা বুঝলি? এরপরে যদি এরকম আরো অঙ্ক আসবে পরে দেখছি। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে? 10x প্লাস x কত যাচ্ছে? 11x প্লাস 6। ঠিক আছে না? এইটা হচ্ছে সংখ্যাটা। কোশ্চেনে কি বলছে? এরপর আরো কিছু বলা আছে। বলা আছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। সংখ্যাটার থেকে অঙ্কদ্বয়ের গুণফল কম। কে তাহলে ছোট কে? অঙ্কদ্বয়ের গুণফল না সংখ্যাটা? কি বলা? স্টেটমেন্টটা পড়। বলা আছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে ছোটটা কে? সংখ্যাটা নাকি অঙ্কদ্বয়ের গুণফলটা? অঙ্কদ্বয়ের গুণফলটা ছোট। বড় তাহলে কে? সংখ্যাটা। সংখ্যাটা অঙ্কদ্বয়ের গুণফল থেকে কত বড়? 12 বড়। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কি লিখবো? প্রশ্ন অনুযায়ী তাহলে নিয়মটা হবে এরকম, বড় সংখ্যা, বড়টাকে, বড় ভ্যালু কে? সংখ্যা। সংখ্যাটা কত? 11x plus 6। দেখি 11x plus 6 সমান সমান ছোট। ছোটটা হচ্ছে অঙ্ক দুইটার গুণফল। অঙ্কগুলো কি কি? চাওলা অঙ্কগুলো কি কি? y বলতে আছে, x plus 6 একটা x আর একটা x plus 6। তাহলে x গুণ x plus 6 হলো। ছোটটার থেকে কত বেশি? 12 বেশি। তার মানে ছোট যোগ 12। ক্লিয়ার? বুঝতে পারলাম? এদিকে -12 দিলো তো একই ব্যাপার। ঠিক আছে, তুই ছোট ইকুয়াল টু বড় মাইনাস 12 লেখ, বা বড় ইকুয়াল টু ছোট মাইনাস ছোট যোগ 12 লেখ, ব্যাপারটা একই। তাহলে এখান থেকে পাচ্ছি 11x প্লাস 6 সমান সমান এখানে যাচ্ছে গুণ করলে x স্কয়ার যোগ 6x যোগ 12। অতএব দিলাম x স্কয়ার যোগ 6x মাইনাস 11x যোগ 12 মাইনাস 6 ইকুয়াল টু 0। মানে কি 11x প্লাস 6 কে ওপাশে নিয়ে গেলাম এবং পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে লিখলাম। ঠিক আছে, এইজন্য ইকুয়াল টু 0 হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা। বোঝাতে পারলাম কি? তাহলে দ্বিঘাত সমীকরণ অঙ্কর গঠনগুলো বোঝা যাচ্ছে কি করে গঠন করে? কয়েকটা করতে দিই, চলো প্র্যাকটিস করো। স্যার